অর্গানিক কেমিস্ট্রির আজকে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজ। তো কাকে বলে? খুব সহজ জিনিস। আমি ডেফিনেশনটা তোমাদের প্রথমে লিখে দেবো, দিয়ে বেশ কিছু উদাহরণ দিয়ে তারপরে চলে যাবে বৈশিষ্ট্যতে এবং এর গুরুত্বতে আমরা চলে যাব। তো প্রথম চলে আসি ডেফিনেশন। একই মৌল দ্বারা গঠিত একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, এগুলো বৈশিষ্ট্য হিসেবে ভাবতে পারি। তাহলে একই মৌল দ্বারা গঠিত এবং একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই কার্যকরী গ্রুপ বিশিষ্ট। কি কি হলো? একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য এবং একই কার্যকরী গ্রুপ বিশিষ্ট সমধর্মী যৌগগুলিকে যদি আণবিক সংকেতের বা আণবিক ওজনের বৃদ্ধির ক্রমানুযায়ী সাজানো হয়, সেক্ষেত্রে একটি শ্রেণীর বা সিরিজের উদ্ভব হয়, যে শ্রেণীর পরপর যে কোনো পরপর দুটি, যে কোনো কথা লিখতে হবে, যে কোনো পরপর দুটি যৌগের আণবিক সংকেতের পার্থক্য CH2, মানে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন আস্তে আস্তে বাড়তে থাকবে যদি আমরা আণবিক ওজনকে বৃদ্ধি করি, আর যদি কমাই তাহলে কমতে থাকবে পার্থক্য। এবং আণবিক ওজনের পার্থক্য চোদ্দ হয়। কেন 14 হয়? দেখো, কার্বনের হলো 12, হাইড্রোজেনের দুটো মিলে 2, তাই আণবিক ওজনের পার্থক্য হয় 14। সেই শ্রেণীর সদস্যদের বলা হয় সমগণ বা সমগোত্র। সমগোত্র এবং শ্রেণীটিকে বলা হয় শ্রেণীটিকে বলা হয়
সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী। তাহলে এই হচ্ছে সমগোত্রীয় বা সমগণীয় শ্রেণীর ডেফিনেশন। তাহলে একই মৌল দ্বারা গঠিত, মৌলগুলো সব একই রকম হবে, সাধারণ আণবিক সংকেত বা সাধারণ সংকেত হবে একই, তাদের একটাই সংকেত দিয়ে সব মৌলগুলোকে প্রকাশ করা যাবে, সাধারণ সংকেত দিয়ে। প্রত্যেকের কার্যকরী মূলক একই হবে, তাদের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম অনেকটা একরকম হবে, এবং যদি তাদের আমরা আণবিক ওজনের বৃদ্ধি অনুসারে সাজাই তাহলে একটা শ্রেণী পাওয়া যায়, যে শ্রেণীর যে কোনো পরপর দুটি মৌলের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হবে CH2 এবং আণবিক ওজনের পার্থক্য হবে 14। সেই শ্রেণীর সদস্যদের বলা হচ্ছে সমগণ বা সমগোত্র, এবং শ্রেণীটিকে বলা হচ্ছে সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী। ওকে, তাহলে এই হলো। আমরা এরপর চলে যাব, তাহলে আমাদের ডেফিনেশন পেয়ে গেছি আমরা। এরপর আমরা চলে যাব সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তো এরপর চলে আসি সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য। সমগণীয় শ্রেণীর উদাহরণ আসবো, তার আগে বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করে নিই। ফার্স্ট পয়েন্ট আমি প্রথমেই সংজ্ঞার মধ্যেই পেয়ে গেছি। এই শ্রেণীর প্রত্যেকটা মৌলের, প্রত্যেকটা যৌগের গঠনগত মৌলগুলি একই। তাহলে প্রতিটি যৌগের গঠনগত মৌলগুলি অনুরূপ। প্রথম মৌলটা প্রথম যৌগটা যে মৌল নিয়ে গঠিত, প্রত্যেকটা যৌগ একই মৌল নিয়ে গঠিত। 2 নম্বর, এদের সাধারণ সংকেত একই। এদের সাধারণ সংকেত একই। যেমন অ্যালকেন শ্রেণী যদি বলি, সমযোজী এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন। অ্যালকেনগুলো আমরা কি কি পেয়েছিলাম? মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো পেয়েছিলাম। এদের সাধারণ সংকেত ছিল CnH2n+2, যেখানে n এর মান 1 থেকে শুরু হবে। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে যদি n এর মান 1 বসাই, তাহলে সাধারণ সংকেত থেকে পাচ্ছি মিথেন প্রথম সদস্য। অ্যালকেন সমগণীয় শ্রেণীর প্রথম বা সরলতম সদস্য, সরলতম অ্যালকেন হলো মিথেন। তারপরে সদস্য দেখো আস্তে আস্তে এর সঙ্গে CH2 যোগ করো, এখানে একটা আছে, যদি আমরা CH2 যোগ করি তাহলে হচ্ছে C2H6, এর সঙ্গে CH2 যোগ করলে হচ্ছে C3H8, এইভাবে বাড়ছে। যদি বলি অ্যালকোহল, যদি বলি, এদের ক্ষেত্রে সাধারণ আণবিক সংকেত হচ্ছে CnH2n+1OH। যেমন মিথাইল অ্যালকোহল বা মিথানল, n এর মানে 1 থেকে শুরু হবে। তাহলে 1 বসালে কত? CH3OH। মিথানল, দুই বসালে C2H5OH। ইথানল বা ইথাইল অ্যালকোহল, এইভাবে আমরা পেতে পারি। তাহলে অ্যালকোহল সমগণীয় শ্রেণীর প্রত্যেকের সদস্যের সাধারণ আণবিক সংকেত হলো CnH2n+1OH। ওকে,
তো এইভাবে আমি আরো উদাহরণে আসছি, তার আগে কয়েকটা একটু বলে নিই, উদাহরণে আবার ফিরে আসবো। তাহলে হয়ে গেল এই দুটো আমরা বুঝলাম, তাদের প্রত্যেকের এক শ্রেণী, যেমন অ্যালকেন শ্রেণীর সাধারণ সংকেত এটা, অ্যালকোহল শ্রেণী এটা, আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, তারপরে অ্যাসিড, প্রত্যেকটার ক্ষেত্রে সাধারণ সংকেতগুলো বুঝিয়ে দেবো। ওকে, তোমরা ভালো করে ফলো করে যাও, লিখে যাও সুন্দর করে। এরপর চলে আসি 2 নম্বর, তাহলে পেয়ে গেলাম। তিন নম্বর, এই শ্রেণীর পরপর দুটি সদস্য যৌগের আণবিক সংকেতের পার্থক্য বলেছি কত? CH2। একটু আগেই বললাম, যেমন যদি বলি মিথেনের ক্ষেত্রে দেখলাম CH4 প্রথম সদস্য, তার সঙ্গে CH2 যোগ করলে পাচ্ছি আমরা C2H6, এটা পেলাম ইথেন। ইথেনের সঙ্গে CH2 যোগ করলে পাবো প্রোপেন, তার সঙ্গে CH2 যোগ করলে পাবো বিউটেন, তাহলে আস্তে আস্তে CH2 বাড়ছে। এবার এটা যদি আমরা হিসাব করি আণবিক সংকেতের পার্থক্য যদি হয় এটা, তাহলে আণবিক ওজনের পার্থক্য কত হবে? আণবিক ওজনের তলায় লিখি 4, আণবিক ওজনের পার্থক্য হবে, মানে একটা সদস্য জানলেই পরের গুলোর আণবিক গুরুত্ব বা আণবিক ওজনও বার করতে পারবো। পার্থক্য কত হবে? কার্বনের জন্য হলো 12, হাইড্রোজেন আছে 2, তাই 1 গুণ 2 সমান হলো 14। তাহলে আণবিক ওজনের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 14, আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে CH2। ওকে, 5 নম্বর পয়েন্ট, এই শ্রেণীর যৌগগুলিতে উপস্থিত কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক একই হবে। যেমন অ্যালকোহল শ্রেণী বা আমরা বললাম ধরো অ্যাসিড শ্রেণী, কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণী যদি বলি, প্রথম সদস্য হচ্ছে HCOOH, ফর্মিক অ্যাসিড প্রথম সদস্য HCOOH, তারপরে CH2 যোগ করলে হচ্ছে CH3COOH, বা মিথানোয়িক অ্যাসিড দ্বিতীয়টা হলো ইথানোয়িক অ্যাসিড, আবার CH2 যোগ করলে পাবো C2H5COOH, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড পেলাম। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমার যে কার্যকরী গ্রুপ এখানেও COOH, অ্যাসিড শ্রেণীর যারা সদস্য আছে, অ্যালকোহল শ্রেণী যেগুলো আমাদের কার্যকরী মূলকযুক্ত যে শ্রেণীগুলো আমরা আগে শিখেছি, অ্যালকোহল, অ্যাসিড, ইথার, কিটোন, আমরা আগের দিন নাইট্রো, যেগুলো আমরা পড়েছি। তো এই শ্রেণীর সদস্য যদি অ্যাসিড শ্রেণী হয় তাতে অবশ্যই COOH গ্রুপটা থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমি 3টে যে উদাহরণ দিয়েছি তাদের প্রত্যেকের মধ্যেই প্রথম সদস্য হলো ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ওয়িক অ্যাসিড বা COOH গ্রুপটা মাস্ট। সেই জন্য এই শ্রেণীর প্রত্যেক সদস্যের কার্যকরী মূলকটা একই হবে।
Okay. Next point number 6. এই শ্রেণীর যৌগগুলির রাসায়নিক ধর্ম একই রকম, মানে অ্যালকোহল শ্রেণী যদি বলি তাদের প্রত্যেকটা যৌগ একই রকম রাসায়নিক বিক্রিয়ায় সাড়া দেবে, যদিও এই পয়েন্টটা মনে রাখতে হবে, যদিও আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে রাসায়নিক সক্রিয়তা হ্রাস পেতে থাকে। যত ভারী মৌল হবে তার রাসায়নিক সক্রিয়তা হ্রাস পাবে। তাহলে এই কথাটা মনে রাখবো, যদিও এদের রাসায়নিক ধর্ম এক, তবুও আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে রাসায়নিক সক্রিয়তা হ্রাস পেতে থাকে। মানে মিথান থেকে ইথেনের সক্রিয়তা কম, ইথেন থেকে প্রোপেনের সক্রিয়তা কম, প্রোপেন থেকে বিউটেনের সক্রিয়তা কম। এইভাবে যে কোনো সমগণীয় শ্রেণীর ক্ষেত্রে আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে তাদের রাসায়নিক ধর্ম আস্তে আস্তে কমতে থাকে। এবার চলে আসি ভৌত ধর্মে। এই শ্রেণীর মৌলগুলোর রাসায়নিক ধর্ম যেমন একই, সেরকম ভৌত ধর্মগুলোর মধ্যেও মিল পাওয়া যায়। এছাড়াও মিল পাওয়া যায় মানে একরকম হলেও কিছু কিছু ঘটনা, যেমন ধরো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, এগুলো আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। এই শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ কথা, এটা ভালো পয়েন্ট, যৌগগুলির আণবিক গুরুত্ব বা আণবিক ওজন বৃদ্ধির সাথে ভৌত ধর্ম পরিবর্তিত হয়। মিল আছে কিন্তু কিছুটা পাল্টাবে। ভৌত ধর্ম পরিবর্তিত হয়। দুটো কথা মনে রাখবো, আণবিক গুরুত্ব বৃদ্ধি পেলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, এই যে ভৌত ধর্মগুলো সেগুলো বৃদ্ধি পায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সেকেন্ড, দ্রাব্যতা এবং এরা প্রত্যেকেই তো উদ্বায়ী পদার্থ, তাই উদ্বায়িতা হ্রাস পায়। তাহলে কি কি বৃদ্ধি পায়? আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক বৃদ্ধি পাবে, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে, দ্রাব্যতা কমবে, উদ্বায়িতা হ্রাস পাবে, এই দুটো হ্রাস পাবে। তাহলে এই হচ্ছে আমাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। আর এই লাস্ট পয়েন্ট, এই যে শ্রেণীর যে যৌগগুলো, তাদের একটি প্রস্তুতির ক্ষেত্রে সাধারণ একটা নিয়ম অ্যাপ্লাই করলেই চলে। মানে আমরা যদি প্রথম সদস্যের প্রস্তুত করার উপায় জানতে পারি, তো পরবর্তী সদস্যগুলোকে আমরা একই উপায় প্রস্তুত করে ফেলতে পারি। আর এই শ্রেণীর যৌগগুলির প্রস্তুত করার বা প্রস্তুতির
সাধারণ নিয়ম অনুরূপ। মানে এই শ্রেণী, ধরো আমরা এক অসংখ্য যৌগের মনে না রেখে আমরা যদি যৌগগুলোকে কতগুলোকে শ্রেণীতে ভাগ করি, যেমন ধরো বললাম অ্যালকোহল শ্রেণী, অ্যালডিহাইড শ্রেণী, কিটোন শ্রেণী, অ্যালকেন শ্রেণী, অ্যালকিন শ্রেণী, অ্যালকাইন শ্রেণী, তো যে কোনো শ্রেণীর প্রথম সদস্যের যদি রাসায়নিক ভাবে কিভাবে প্রস্তুত করা হয় সেটা আমরা জানতে পারি, তাহলে কি জানবো, অন্যগুলোকেও কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমরা বুঝতে পেরে যাব। তাহলে সেখানে দেখো একটা সুবিধা পাচ্ছি, আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা যৌগের প্রস্তুতি মনে রাখার দরকার নেই। আমাদের প্রত্যেকটা যৌগের প্রস্তুতি মনে রাখার দরকার হচ্ছে না, আমাদের প্রথমটা জানলেই দ্বিতীয়গুলো অনুরূপভাবে হয়তো সামান্য কন্ডিশন চেঞ্জ হতে পারে, টেম্পারেচার, প্রেসার চেঞ্জ হতে পারে, বাট কন্ডিশন বা প্রসেস সেম হবে। কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য দেখতে পাওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অনুরূপ পদ্ধতিতে, একই রকম পদ্ধতিতে প্রত্যেকটা যৌগ আমরা প্রস্তুত করতে পারি। তাহলে এই হলো আমাদের সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। এরপর আমি উদাহরণে চলে আসব, তোমরা ঠিক করে বিষয়গুলো লিখে নেবে। প্রথম চলে আসি উদাহরণ, বললাম ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড। চারটে এখানে আলোচনা করি। এছাড়া তোমাদের তো অ্যালকোহল, অ্যাসিড প্রত্যেকটাই বলে দিয়েছি। তবে এই যে একটা ছকের মতন করছি, তোমরা ছকের মতন লিখবে, দেখতে ভালো লাগে, পড়তে সুবিধা হবে, পড়তে মজা হবে। ওকে, তো দেখো অ্যালকোহলের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে আমরা সমযোজী এক বন্ধন এবং এদের ক্ষেত্রে CnH2n+2। আমি প্রথমে প্রত্যেকটা শ্রেণীর সাধারণ সংকেতগুলো ঠিক আছে দেখা যাচ্ছে লিখে দেবো। n এর মান স্টার্ট হবে, আমি বলে দিয়েছি 1 2 3 এইভাবে চলবে। n এর মান শুরু 1 থেকে। অ্যালকেনের ক্ষেত্রে CnH2n, এখানে n এর মান শুরু হবে 2 থেকে। অ্যালকিনের ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণী অ্যালকেন শ্রেণী, অ্যালকিন শ্রেণী। অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1 OH, n এর মান শুরু 1 থেকে। এক মানে মিথ, মানে মিথাইল অ্যালকোহল বা মিথানল, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, সব একই রকম নাম। ওকে, এখানে যেমন 2 মানে হচ্ছে ইথ, ইথইন, প্রোপইন, বিউটিন, পেন্টিন। সিমিলারলি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন তোমরা পারবে। অ্যালডিহাইড n এর মান শুরু 0 থেকে। আর অ্যাসিডের ক্ষেত্রে n এর মান শুরু 0 থেকে। এই দুটোর ক্ষেত্রে 0 থেকে শুরু করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রসেস। যদি আমরা বসাই তাহলে প্রথম সদস্য পাচ্ছি মিথেন, CH4, এর সঙ্গে CH যোগ করে C2H6, C3H8 প্রোপেন, বিউটেন, চারটে করে লিখে দিই। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। অ্যালকিনের ক্ষেত্রে প্রথম হচ্ছে ইথিন,
তারপরে হচ্ছে C3H6 প্রোপিন, বিউটিন, পেন্টিন। ওকে, অ্যালকোহলের ক্ষেত্রে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। অ্যালডিহাইডের ক্ষেত্রে মিথানল, মিথানল বা ফর্মালডিহাইড, মিথানল, মিথানল, অ্যাল বলেছি অলিভ অয়েল। ওকে, ইথানল, প্রোপানল, বিউটানল, ওকে। এইভাবে আমরা চারটে সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী। তো দেখো, আমরা যে কোনো একটা শ্রেণীর ক্ষেত্রে ভাবি, এখান থেকে যদি এখানে আসি, এখান থেকে এখানে আসি, তাহলে দেখো বেড়েছে CH2। এখান থেকে এখানে আসলে CH2 বেড়েছে, এখান থেকে এখানে আসলে CH2 বেড়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে তাই হবে। এখানে CH2 যোগ CH2 হয়েছে, এখান থেকে এখানে এসে যোগ CH2 হয়েছে, এখান থেকে এখানে এসে যোগ CH2 হয়েছে। খুব মজার জিনিস, শিখতে পারলে খুবই মজা, না শিখতে পারলে একদম পুরো মাথা ঝিমঝিম করবে। অনেক কিছু আছে, শিখতে হবে, বুঝতে হবে, মজা পেতে হবে, আনন্দভাবে নিয়ে পড়তে হবে। ওকে, এই হচ্ছে, সবাই মিলে পড়বো, ভালো করে পড়বো, ভালো করে শিখবো, সেটা টার্গেট নিয়ে আমাদের এগোতে হবে। তাহলে আমি চারটে সমগণীয় শ্রেণীর উদাহরণের সাহায্যে শ্রেণী সম্পর্কে তোমাদের ধারণা আশা করি ক্লিয়ার করে দিয়েছি এবং বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তো তোমরা সুন্দরভাবে টেবিলটা লিখে নেবে। আমরা এরপর পরবর্তী আলোচনার বিষয় আমরা যাব। এর পরবর্তী আমাদের আলোচনার বিষয় মিথেন গ্যাস বা মার্স গ্যাস। আমাদের পরবর্তী আলোচনার বিষয় মিথেন গ্যাসের উৎস, ব্যবহার ও রাসায়নিক বিক্রিয়া। মিথেন গ্যাসের উৎস, ব্যবহার দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে, প্রথম চলে আসে উৎস। যে কোনো ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস, ফার্স্ট উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসে, ন্যাচারাল গ্যাসের মধ্যে 90% মিথেন থাকে। এছাড়া বাকি যে 10% সেগুলো উচ্চতর যে হাইড্রোকার্বন হয়, বাকি 10% হচ্ছে উচ্চতর, মানে মিথেনের তো সরলতম অ্যালকিন, তো বাকি যে হাইড্রোকার্বন আছে সেগুলো। তাহলে মিথেনের মধ্যে, মিথেন বলছি প্রাকৃতিক গ্যাসের মধ্যে 90% মিথেন থাকে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, শর্ট কোশ্চেন। 2 নম্বর, কোল গ্যাস। কোল গ্যাসের মধ্যে 35% মিথেন থাকে। তোমাদের বইতে যদি পার্সেন্টেজ আলাদা থাকে পড়তে পারো, আমি আমার মতন করে বিষয়গুলো বলে দিচ্ছি। তাহলে কোল গ্যাসে থাকে 35%, শর্ট কোশ্চেন মনে রাখবো। 3 নম্বর, এছাড়াও গোবর গ্যাসের মধ্যে 10%
মিথেন পাওয়া যায়। তো মনে রাখতে হবে যে কোনো পচা গলা প্রাণীর দেহ, জীব দেহ, মজে যাওয়া জলাভূমি, যে ধরো পুকুর আছে, মজে যাওয়া পুকুর, নোংরা জমে একদম আবর্জনাপূর্ণ হয়ে গেছে, সেরকম জায়গায় ধরো বিভিন্ন জায়গায় পুরনো পুকুর আছে, সেখানে কোন একটা জীব দেহ মরে গেছে, প্রাণী মারা গেছে, কুকুর মারা গেছে, সেখানে গিয়ে ফেলে দেওয়া হলো, পচে গেল, সেই পচা গলা জীব দেহ থেকে কিন্তু মিথেন গ্যাস সৃষ্টি হয়। সেই জন্য এই গ্যাসকে পচা গলা জীব দেহ থেকে তৈরি হয় বলে এর অপর নাম হচ্ছে মার্স গ্যাস। মিথেনের অপর নাম মার্স গ্যাস কারণ এগুলো জৈব পচা গলা প্রাণী দেহ, উদ্ভিদের পচা গলা অংশ থেকে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই জন্য এই গ্যাসের অপর নাম হচ্ছে মার্স গ্যাস। ওকে, এরপর চলে আসি ব্যবহারে। ব্যবহার অনেক ব্যবহার। ওকে, CH3Cl মনোক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। 2 নম্বর মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ক্লোরাইড। 3 নম্বর ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। 4 নম্বর টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। 5 নম্বর মিথানল, CH3OH মানে মিথাইল অ্যালকোহল। 6 নম্বর ফর্মিক অ্যাসিড। HCOH। এই যে 6টা লিখলাম প্রধানত এই 6টা, এবং ফর্মিক অ্যাসিডের অ্যালডিহাইড বলতে পারি, ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিডের এবং ফর্মালডিহাইডটাও যুক্ত পারে এর সঙ্গে, ফর্মালডিহাইড। এইগুলো প্রস্তুত করতে, তৈরি করতে মিথেন গ্যাস ব্যবহার করা হয়। এছাড়াও হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ন্যাচারাল ফুয়েল বা প্রাকৃতিক জ্বালানি হিসেবেও, আমাদের গ্যাসীয় জ্বালানি হিসেবেও মিথেনের বহু ব্যবহার আছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব হচ্ছে মিথেনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে। প্রথম পর্ব দহন, তারপরে পর্ব ক্লোরিনেশন। প্রথম চলে আসবো মিথেনের দহন। মিথেনকে যদি পোড়ানো হয়, মিথেন গ্যাসকে অক্সিজেন সহযোগে, দহন বিক্রিয়া, মিথেনকে যদি যে কোনো হাইড্রোকার্বনকে পোড়ালেই, যে মোম হোক, চিনি হোক, মিথেন হোক, হাইড্রোকার্বন যারা, চিনি বলবো না, সরি, অক্সিজেন আছে, মোম হোক, আমাদের ওই জাতীয় যে পদার্থ যার ভিতর কার্বন আর হাইড্রোজেন আছে, হাইড্রোকার্বন যারা, তারা করলে সবসময় কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প উৎপন্ন হবে, তার সঙ্গে তাপশক্তি উৎপন্ন হবে। তাহলে মিথেনের ক্ষেত্রে কি, মিথেন প্লাস অক্সিজেন, দহন করছি, পোড়ানো মানে এটা, তাহলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস জলীয় বাষ্প প্লাস তাপ। মোটামুটি তাপের পরিমাণটা 213 কিলো ক্যালোরি মতন
তাপ উৎপন্ন হয়, তাপের পরিমাণটা হচ্ছে 213 কিলো ক্যালোরি পার মোল। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সেজন্য মিথেনকে গ্যাসীয় জ্বালানি হিসেবেও ব্যবহার করতে পারি। মিথেনকে পোড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, মিথেনকেও সেই জন্য। তাহলে মিথেনের দহনে আমরা কি পেলাম? অক্সিজেনের উপস্থিতিতে যদি অগ্নিসংযোগ ঘটায় তাহলে সেই ক্ষেত্রে মিথেন পুড়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে, তার সঙ্গে কি উৎপন্ন করে? প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে, প্রায় 213 কিলো ক্যালোরি মোল প্রতি। সেই জন্য এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। এই বিক্রিয়া হচ্ছে মিথেন যে জ্বালানি, গ্যাসীয় জ্বালানি, তার প্রমাণ। কারণ হিউজ পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, তাপ শক্তি, এটা হলো তাপ শক্তি, হিট এনার্জি। হিট এনার্জি জেনারেট করছে, জ্বালাচ্ছি আমরা এটাকে, দহন করছি মানে পোড়ানো হলে হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই কারণে মিথেনকে গ্যাসীয় জ্বালানি হিসাবেও প্রচুর ব্যবহার করা হতে পারে। এরপর চলে আসি মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। মিথেনের ক্লোরিনেশন মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া আমরা করব এবার। তো মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া 4টে বিক্রিয়া আমাদের শিখতে হবে, 4খানা বিক্রিয়া, একটা কিন্তু নয়, 4টে বিক্রিয়া আমরা করব। তো কন্ডিশন কি? সাধারণ অবস্থায় বা সাধারণ উষ্ণতায় সূর্যালোকের উপস্থিতিতে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে। অন্ধকার ঘরে বিক্রিয়া করলে হবে না, সূর্যালোকের উপস্থিতি মাস্ট। বিক্ষিপ্ত সূর্যালোক বা HNO এনার্জি দিতে হবে ওকে বাইরে থেকে, মানে আমরা তাপ দেবো না, সূর্যের আলোর উপস্থিতিতে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে করব। এবং সেখানে 4টে পর্যায়ে বিক্রিয়াটা সম্পন্ন হবে, কারণ প্রত্যেকটা প্রথম পর্যায়ে গিয়ে আমরা থামতে পারি না। তো প্রথম পর্যায়ে মিথাইল ক্লোরাইড প্রথমে লিখেছিলাম, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হবে যদি বিক্রিয়াটা কমপ্লিট হবে। তাহলে ঘরের উষ্ণতায় আমরা সাধারণ অবস্থায় আমরা বলতে পারি, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে যদি আমরা করি তাহলে ঘটনাটা ঘটবে। দেখি এবার আমরা বিক্রিয়াটা লিখে ফেলবো। 1 নম্বর, মিথেন প্লাস ক্লোরিন। ঘটনা কি? মিথেনের যে 4টে হাত, মিথেনের ধরো মিথেনের যদি এই 4টে হাত বলি, তাহলে 4টে হাতে 4টে হাইড্রোজেন আছে। তো প্রতিবার একটা করে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে ক্লোরিন দ্বারা দিয়ে। 4টে হাত আছে, একটা করে ঢুকছে, তাহলে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, এটাকে HNO লিখে রাখবে, HNO মানে শক্তি। তাহলে কি হবে? একটা H সরে একটা Cl ঢুকবে, CH3Cl, মিথাইল ক্লোরাইড এবং HCl। তাহলে ফার্স্ট স্টেপ কি? তাহলে কার্বনের যে 4টে হাইড্রোজেন ছিল, একটা সরে গেল, গিয়ে আমাদের সেখানে প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন হলো CH3Cl বা মিথাইল মনোক্লোরো। এটা গরম করে লিখে একবার নাম লিখেছি, তো এবার এটা নামটা অন্যরকম লিখি, মনোক্লোরো, মানে একটা ক্লোরো মিথেন, মনোক্লোরো মিথেন। ওকে, নামগুলো একটু অন্যরকম লিখি, মানে মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড বা মিথাইল ক্লোরাইড ডাক নাম, মনোক্লোরোমিথেন হচ্ছে আইউপ্যাক নাম, তাই লিখলাম মনোক্লোরোমিথেন লিখলেই হতো। 2 নম্বর। এবার এই দেখো, এখনো যদি আরো ক্লোরিন থেকে যায়, তাহলে এই মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন আরো ক্লোরিনের সঙ্গে এখনো দেখো প্রতিস্থাপনযোগ্য 4টে হাইড্রোজেন আছে, সবে মাত্র একটা প্রতিস্থাপন হয়েছে। তাহলে সেখানে কি হবে? একই কন্ডিশন, আমি বারবার লিখবো না, কমা দিয়ে দিলাম, সেম জিনিস লিখতে হবে। তাহলে CH2 আর একটা সরে গেল, আর একটা Cl চলে এলো, প্লাস HCl। তাহলে এটা ডাইক্লোরোমিথেন, ডাই মানে 2, ডাই
ক্লোরো, মনোক্লোরো হলো, ডাইক্লোরো হলো। তারপরে আবার বিক্রিয়া চলছে HCl2 প্লাস Cl2, সিমিলার কন্ডিশন, একটা H সরে গিয়ে একটা Cl ঢুকবে, তাহলে হবে CH Cl3, ট্রাইক্লোরো মিথেন, ট্রাই বা ক্লোরোফর্ম, ট্রাই ক্লোরো মিথেন বা ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম আমি লিখে দিয়েছি আগে CHCl3, তোমাদের নাম লেখা আছে, আমি বাংলা লিখব না। ওকে, এবং 4 নম্বর বিক্রিয়াটা এখানে থামানো যায় না, এটা চলতেই থাকে। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে একটা করে হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে মনোক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, এইভাবে ফাইনালি গিয়ে আর একটা বাকি আছে, আর একটা বাকি রইল, বাকি এক, গিয়ে এই হাইড্রোজেন সরে CCl4 দিয়ে তাহলে হলো টেট্রা, টেট্রা মানে 4, লিখলাম ক্লোরো, লিখলাম মিথেন, টেট্রা ক্লোরোমিথেন, ওকে, বা কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এই হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে সাধারণ তাপমাত্রায় মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে কি হলো বিক্রিয়াটা? এই বিক্রিয়াটা হলো এখানে, তাহলে পেলাম মিথাইল মনোক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। এই বিক্রিয়াটার নাম হলো প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া কি দিয়ে প্রতিস্থাপন করলো? ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলো, একে একে করলো। অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে হবে, অন্ধকার ঘরে রেখে দিলে কিছুই কেন হবে না, কিছুই হবে না, বিক্রিয়াটাই ঘটবে না। সেই জন্য বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে সে এনার্জি দিচ্ছে ওইখানে হাইড্রোজেনটা সরে গিয়ে ক্লোরিনকে প্রতিস্থাপন করতে, তো সেই এনার্জিটুকুনি আমাদের লাগবে। সেই জন্য বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের এই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, মনোক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, এগুলো উৎপন্ন হয় এবং এখানে কি বিক্রিয়া শেষ হয়ে যায়। যদি মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অবশ্যই কিন্তু 4টে বিক্রিয়াই তোমাদের লিখতে হবে। ওকে, 4টে বিক্রিয়ায় লিখতে হবে, একটা লিখে দিলে নাম্বার দেবে না, হাফ দেবে। 2 থাকলে হাফ দেবে, কারণ 4, 2 মানে হাফ। ওকে, তো যাই হোক, বলে দিলাম এটা খুব সুন্দর একটা বিক্রিয়া আমরা শিখলাম। এরপর আমরা পরবর্তী বিষয়ে চলে যাব। এরপর আমরা চলে আসি ইথিলিনের উৎস, ব্যবহার এবং রাসায়নিক বিক্রিয়া। ইথিলিনের উৎস, দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু লেখাটা নোটা যাচ্ছে। যাই হোক, তোমরা বুঝে নেবে ইথিলিনের উৎস, ব্যবহার, রাসায়নিক বিক্রিয়া। তো প্রথম চলে আসে উৎস। কি উৎস? পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস থেকে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস থেকে যে হাইড্রোকার্বন পাওয়া যায় তাদের উচ্চ উষ্ণতায় ভেঙে ফেলে
ইথিলিন প্রস্তুত করা হয়, ইথিলিন পাওয়া যায়। এই যে প্রক্রিয়া উচ্চ উষ্ণতায় ভেঙে ফেলার যে প্রক্রিয়া, উচ্চ উষ্ণতায় ভেঙে ফেলার যে প্রক্রিয়া তাকে বলা হয় ক্র্যাকিং। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্র্যাকিং, ক্র্যাক করা। ওকে, উচ্চ উষ্ণতায় ভেঙে ফেলার এই প্রক্রিয়ার নাম হলো, একটু নকশা করে দিয়ে দেখতে ভালো লাগবে, বলা হয় ক্র্যাকিং বা ওকে ক্র্যাকিং বলা হয়। কি কাজে লাগে? কাজ, ব্যবহার, দুটো ব্যবহার। পলিমার প্রস্তুতি, এটা আমি ডিটেইলসে আসবো। পলিমার প্রস্তুতি 1 নম্বর, মানে পলিথিন, পিভিসি, টেফলন প্রস্তুত করতে। 2 নম্বর, ফল পাকাতে, কাঁচা ফল পাকাতে। তোমরা এটা জানো, জীবন বিজ্ঞানেও পড়েছো। কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা। ঠিক আছে, এই হলো দুটো ব্যবহার। আর যদি তোমাদের বইতে কোনো ভালো ভালো ব্যবহার থাকে, সুন্দর সুন্দর ব্যবহার থাকে, পড়ার মতন ব্যবহার থাকে, সেগুলো পড়ে নেবে। যাই হোক, এবার আমরা চলে যাব রাসায়নিক বিক্রিয়া। খুব গরম করছে। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে প্রথম পর্ব প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া প্রথম পর্ব প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া। কেন প্রতিস্থাপন হবে? কেন প্রতিস্থাপন হবে? কারণ এখানে একটা বন্ধন আছে, বন্ধনটা ভাঙবো, ভেঙে প্রতিস্থাপন করব। 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল অনুঘটক। নিকেল চূর্ণ কেন করতে হয় তোমরা জানো? কন্ট্যাক্টটা ভালো হবে, স্পর্শ ভালো হবে, কাজ ভালো হবে। নিকেল চূর্ণ অনুঘটক, নিকেল চূর্ণ অনুঘটককে উপস্থিতিতে যদি এটাকে আমরা ইথিলিনকে উত্তপ্ত করি, তাহলে এবং হাইড্রোজেনের উপস্থিতিতে, হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে যদি এটা আমরা করি, হাইড্রোজেনের উপস্থিতিতে নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এটাকে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়া করি হাইড্রোজেনের সঙ্গে, হাইড্রোজেন ইথিলিনের সঙ্গে যুক্ত হয়, এখানে একটা বন্ধন ভেঙে দেবে। এই যে তার দুটো হাত আছে, এই যে দুটো হাত আছে, দুটো হাত, একটা হাত ওপেন করে দেবে। দুটো হাত জোড়া ছিল, একটা হাত ওপেন করলো, মাথা খুললো দুটো। এই একটা হাত যদি ওপেন হয়, একটা যদি ওপেন হয়, একটা ওপেন হয়ে দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তাহলে একটা হাত যদি ওপেন হয়, তাহলে এই থাকলো CH2, এই থাকলো একটা হাত, এই থাকলো CH2, এর একটা খুলেছে, এর একটা খুলেছে। সেখানে কে যাবে? এই যে দুটো হাইড্রোজেন, এই যে দুখানা হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন চলে যাবে এখানে, এই দুটো হাইড্রোজেন চলে যাবে এখানে, এ একটা পাবে, এ একটা পাবে। তাহলে হয়ে গেল CH3 ইথান। ওকে, তাহলে যৌগটা কি পেয়ে গেলাম? তাহলে একটা হাইড্রোজেন চলে গেল এর কাছে, একটা চলে গেল এর কাছে, যৌগটা আমরা পেয়ে গেলাম CH3, CH2 একটা তিনটে, এই দুটো একটা তিনটে, CH3। তাহলে এইভাবে ইথিলিন থেকে ইথেন প্রস্তুত করা হবে। ইথেন, ইথিলিন থেকে ইথেন পেতে গেলে কি করতে হবে? হাইড্রোজেনের উপস্থিতিতে নিকেল চূর্ণ অনুঘটকের সাহায্যে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে এরা বিক্রিয়া করবে, করে উৎপন্ন করবে ইথেন। হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে নিকেল চূর্ণ অনুঘটকের সাহায্যে যদি 250 ডিগ্রি টেম্পারেচারে উত্তপ্ত করি, তাহলে ইথিলিনের বন্ধন ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন এখানে ঢুকে যাবে, এদিকে একটা ঢুকে যাবে, ওদিকে একটা, দিয়ে হলো CH3, এদিকে হলো CH3, দিয়ে যৌগটা হয়ে গেল CH3 সিঙ্গেল বন্ড CH3, যাকে আমরা সম্পৃক্ত দুটো কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন নামে জানি, নাম হলো ইথেন। মনে রাখবো একটা কথা মনে রাখবো, প্লাটিনাম
প্যালাডিয়াম রানি নিকেল, রানি নিকেল, বিশুদ্ধ নিকেল, প্ল্যাটিনাম প্যালাডিয়াম রানি নিকেল। এই তিনটেকে যদি আমরা এই তিনটেকে ছোট করে দিই, হাতগুলো জায়গা নেই, ছোট করে দিলাম। এই তিনটেকে যদি আমরা অনুঘটক হিসাবে ব্যবহার করি, প্ল্যাটিনামকে বা প্যালাডিয়ামকে বা রানি নিকেলকে, তিনটেই দামি জিনিস। বিশুদ্ধ নিকেলের দাম অনেক, প্ল্যাটিনামের দাম অনেক, প্যালাডিয়ামের দাম অনেক। তো যদি ব্যবহার করি তাহলে রুম টেম্পারেচারে বিক্রিয়া ঘটবে। অনেক কম উষ্ণতায়, ঘরের উষ্ণতায়, বাইরে থেকে দিতে হবে না তাপ, ওরা করে দেবে বিক্রিয়া এবং ইথিলিন থেকে ইথেন পাওয়া যাবে। ওকে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে নিকেল চূর্ণ নিলে টেম্পারেচার লাগবে 250। যদি আমরা প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রানি নিকেল এগুলো নিই তাহলে কি হবে? তাহলে হবে বিক্রিয়ায় কোনো টেম্পারেচার বাইরে থেকে দিতে হবে না, বিক্রিয়াটা ঘরের উষ্ণতায়, রুম টেম্পারেচারে, সাধারণ উষ্ণতায় ঘটবে। ওকে, এটা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর চলে আসি আমাদের পরের বিক্রিয়া। এরপর চলে আসি আমাদের পরের বিক্রিয়া, জুত বিক্রিয়া। বেশ জুত করে বিক্রিয়াটা হবে, কেউ বাদ যাবে না, তাই নাম হলো জুত বিক্রিয়া। বেশ ভালো করে হবে, জুত করে হবে। না জুত করে বেশ ব্যাট করছে, খুব ভালো খেলছে, জুত করে ভালো করে বসে পড়াশোনা করছি, তো তাই জুত বিক্রিয়া মানে কেউ বাদ যাবে না, সবাই মিলে রাসায়নিক বিক্রিয়ায় থেকে যাবে। কেন, কি করে থাকবে দেখি। খুবই গরম। ইথিলিন গ্যাসকে পাঠাতে হবে লাল বর্ণের ব্রোমিন জল, ব্রোমিন দ্রবণকে আমরা যদি ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে মিশিয়ে, ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে মিশিয়ে নিলাম ব্রোমিন জল, কি কালার? লাল। দিয়ে সেই দ্রবণের মধ্যে দিয়ে পাঠালাম ইথিলিন গ্যাস, ইথিলিনকে পাঠালাম, দেখলাম দ্রবণটা বর্ণহীন হয়ে গেল, দ্রবণটা বর্ণহীন হয়ে গেল। তো সেই হলো বিক্রিয়া। জুত বিক্রিয়া কি? কেউ বাদ যাবে না, সবাই, কোনো পরমাণু বাদ যাবে না, সবাই থাকবে, সবাই জুত করে মজা করে আনন্দ করে বিক্রিয়া করবে। তাহলে কি? ক্লোরোফর্ম CH-Cl3 বা ট্রাইক্লোরোমিথেন আর CCl4 কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন, এদের মধ্যে ব্রোমিন জল লাল বর্ণের লাল বর্ণ বিশিষ্ট ব্রোমিন জলের দ্রবণকে যদি এর মধ্যে মিশিয়ে এর মধ্যে দিয়ে ইথিলিনকে পাঠাই, তাহলে কি হবে? এই বিক্রিয়ায় ইথিলিনের অসম্পৃক্ততা, এটা আমি বলেছি, বন্ধন ভেঙে যাবে, বন্ধন টুট जाएगा। और क्या होगा? এখানে বন্ধনটা ভেঙে গিয়ে, এখান থেকে বন্ধনটা ভেঙে গিয়ে আরেকটা নতুনই ওর দুটো হাত খুলে যাবে, এখানে কেউ বাদ যাবে না, সবাই থেকে যাবে। এইদিকে একটা ব্রোমিন ঢুকে গেল, এর একটা হাত খোলার একটা, তাহলে এই যে দুটো ব্রোমিন আছে, লাল বর্ণের ব্রোমিন জলের এই যে দুটো ব্রোমিন, তার মধ্যে এক ব্যক্তি এখানে আর এক ব্যক্তি এখানে সেট করে ঢুকে পড়বে, দিয়ে যৌগ হবে 1,2-ডাইব্রোমো ইথেন। ওকে, 1,2 একে আছে, দুয়ে আছে, 1,2 কটা আছে? ডাই আছে, দুটো আছে, ডাই আছে, কি আছে? ব্রোমো আছে, 1,2-ডাইব্রোমো
ইথেন বা ইথিলিন ডাইব্রোমাইড। আগেরটা ডাক নাম, এটা আইইউপ্যাক নাম, ইথিলিন ডাইব্রোমাইড। এবং যেটা এই যে কালার, এই জিনিসটার কালার বর্ণহীন। ওকে, এটা বর্ণহীন। তাহলে লাল বর্ণের ব্রোমিন জলের দ্রবণকে কিসে মারবো, গুলে নেবো কিসে? কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মের মধ্যে গুলে নিয়ে তার মধ্যে ইথিলিনকে পাঠাবো। লাল বর্ণের ব্রোমিন জল বর্ণহীন হয়ে যাবে, গিয়ে 1 2 মানে ড্যাশ দিতে হবে, ড্যাশ দিই, ড্যাশ না দিলে ভুল। ডাইব্রোমোইথেন বা ইথিলিন ডাইব্রোমাইড, ইথিলিন ডাইব্রোমাইড, এটা ডাক নাম। ইথিলিন ডাইব্রোমাইড বা 1 2 ডাইব্রোমাইড, আমাদেরও যেমন ডাক নাম থাকে, যেমন অফিশিয়াল নাম থাকে, এদেরও আছে ইথিলিন ডাইব্রোমাইড বা 1 2 ডাইব্রোমোইথেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইথিলিনের যুদ্ধ বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া, দুটো আলোচনা করবে। এরপরে আমরা চলে যাই ইথিলিনের বহুলি বিভাজন। বাহুবলী নয় কিন্তু, বহুলি, বাহুবলী নয়, বহুলি বিভাজন বিক্রিয়া। কেউ নামটার সঙ্গে রিলেটেড নয়, একটু অন্য নাম লিখে দিই। এটাকেই ব্যাক নামে ডাকে পলিমারাইজেশন। এটা কাজ করছে না, বাজে করে। পলিমারাইজেশন বা পলিমারাইজেশন, বহুলি বিভাজন বা পলিমারাইজেশন বিক্রিয়া। তোমাদের বইতে পলিমারাইজেশন কতটাই লেখা থাকে। এটা ইথিলিনকে, ইথিলিন নিলাম সি, ইথিলিন কে যদি আমরা নড়ে গেল নাকি, 1500 থেকে 2000 এটিএম চাপে, মানে এত বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি অক্সিজেন বা পার অক্সাইড, অনুঘটকের সাহায্যে, তাহলে উৎপন্ন হয় পলিথিন। কি জিনিস আমি লিখছি, কেসটা কি হচ্ছে, n সংখ্যক নেব, তো এই যে বন্ধনটা এটা ভেঙে যাবে, গিয়ে দুদিকে ওপেন হয়ে গেল, মানে পরপর চেন, দীর্ঘ শৃঙ্খল তৈরি হবে। নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট জৈব যৌগের অণু নির্দিষ্ট শর্তে পরস্পর জুড়ে গিয়ে যখন বৃহদায়তন অণুতে পরিণত হয় এবং উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট দীর্ঘ শৃঙ্খল গঠন করে, এটা কন্টিনিউয়াস চলছে, CH2 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 চলতেই থাকে। ওকে, n সংখ্যা, n একটা বৃহৎ সংখ্যা। তাহলে উচ্চ চাপে, চাপটা উচ্চ, অবশ্যই উচ্চ, 1500 2000 মানে কম ব্যাপার না, উচ্চ চাপ। একটা ভাবে করা যায়, চাপ কমে মোটামুটি, এটা হলো পলিথিন, পলিইথিন, পলি মানে বহু, বুঝিয়ে দিচ্ছি কেন নাম হলো, পলিথিনই লিখি, পলি থয়হস্যি দন্তের নাম।
দ্বিতীয় কন্ডিশন যেটা মোটামুটি 6 atm চাপ নিতে হবে, 15 থেকে গরম বেশি লাগে, আর 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আর অনুঘটক নিতে হবে একটু কঠিন মনে রাখার জন্য, জিগলার নাটা, জিগলার নাটা। ওকে, জিগলার নাটা অনুঘটক জিনিসটা কি? জিগলার নাটা হলো দুটো জিনিসের যোগফল, টাইটানিয়াম ক্লোরাইড প্লাস TiCl4 আর হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইথাইল, এই দুটো মিলিয়ে এটাকে বলা হয় জিগলার নাটা অনুঘটক। যদি দিই তাহলে বহু সংখ্যক ইথিলিন অণু, দেখা যাচ্ছে ঠিকঠাক লেখাটা, TiCl4 Al C2H5O3। ওকে, ঠিক আছে, সুন্দর দেখা যাচ্ছে, কালো দিয়ে দিই, TiCl4 প্লাস Al C2H5O3। এই যে অনুঘটকটা জিগলার নাটা, এই কম্বিনেশনটাকে অনুঘটকের উপাদান করলে অনেক কম উষ্ণতায় এবং কম চাপে, 1500 থেকে 6, অনেক কম চাপে আমার বহু সংখ্যক ইথিলিন অণু জুড়ে গিয়ে পলিথিন গঠন করে। এর একটা যে অণু তাকে বলা হচ্ছে মনোমার, একটা যে অণু, একটি অণুকে বলা হচ্ছে, একটি অণু হলো মনোমার। আর মনো মানে একটা অণুকে বলা হচ্ছে মনোমার। আর যখন বহু সংখ্যক অণু জুড়ে যাচ্ছে, বৃহৎ আয়তন অণু, দেখো এখানে একটা C2H2 ছিল, তো একটা ভেঙে গেল, এর একটা হাত ওপেন হলো, এখানে তার C2H2 এই যে গ্রুপগুলো পরপর জুড়ে গেল, দিয়ে CH2 চলতেই থাকছে, দীর্ঘ শৃঙ্খল গঠন করলো, বৃহৎ আয়তন অণু গঠন করলো, তাকেই বলা হচ্ছে পলিথিন, পলিইথিন। এর নাম কি? আয়ুপাক নাম হলো ইথিন, আর এটা হলো পলি। তাহলে পলিথিন কি করে পাচ্ছি? পলি মানে বহু, পলি মানে হচ্ছে বহু সংখ্যক, প্লাস ইথিন, বহু সংখ্যক ইথিন জুড়ে গিয়ে তৈরি হচ্ছে পলিইথিন, যেটাকে আমরা বলছি পলিথিন। ওকে, বহু সংখ্যক ইথিন পরস্পর জুড়ে গিয়ে, তাহলে TiCl4 প্লাস AlC2H5O3 এটাকে জিগলার নাটা অনুঘটক হিসেবে ডাকা হয়। তো এই হচ্ছে পলিমারাইজেশন বা বহুলি বিভাজন বিক্রিয়া। ওকে, ইথিলিন সাধারণত গ্যাসীয়, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ, এটা গ্যাস, এটা হচ্ছে সলিড, পলিথিন সলিড। ওকে, দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, এছাড়া ধরো এর ক্ষেত্রে এটা কঠিন, তার ক্ষেত্রে এর ক্ষেত্রে আয়তনটা কম হবে, এর মোলার আয়তন বেশি, এর মোলার আয়তন কম, এর মোলার আয়তন বেশি, এর মোলার আয়তন কম। তাহলে এই হলো আমাদের বহুলি বিভাজন বিক্রিয়া। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী আমাদের আলোচনায়, বেশি আলোচনাগুলো দেখব। আমাদের মিথেন হলো, ইথিলিন হলো, এরপর আমরা অ্যাসিটিলিন নিয়ে একটু আলোচনা করব। আমাদের পরবর্তী যে আলোচনার বিষয় এবার অ্যাসিটিলিন। তোমরা পলিমারের বিষয়গুলো আমি আরো আসবো, দেখি আসতে পারি কিনা, তাহলে পরের দিন দেখা যাবে। নেক্সট হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের
উৎস, ব্যবহার ও রাসায়নিক বিক্রিয়া। তো উৎস প্রথম আসে। কোল গ্যাসের মধ্যে খুব কম পরিমাণ, মোটামুটি 0.01% পর্যন্ত থাকে আমাদের কোল গ্যাসে, যেমন আগেরগুলো দেখলাম থাকে। কোল গ্যাসে মিথেন তো ছিল 35%, 0.01% অ্যাসিটিলিন থাকে। এটা একটাকে সামান্য একটা উৎস বলা যেতে পারে, খুবই নগণ্য উৎস। আর তৈরি করার জন্য কি করা হয়, অ্যালকোহল এবং হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহনে হাইড্রোকার্বনের অসম্পূর্ণভাবে যদি এটাকে আমরা দহন করি, দহনের ফলে উৎপন্ন করা হয়। কি কি হলো, কোল গ্যাসে 0.01% খুব কম পরিমাণ অ্যাসিটিলিন থাকে, অ্যালকোহল আর হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহনে আমাদের প্রস্তুত করা হয় অ্যাসিটিলিন। এবার ব্যবহারের মধ্যে আমরা জানি অক্সি অ্যাসিটিলিন শিখা, ঝালাই ব্যবহারে ধাতু ঝালাই, কি করতে কাজে লাগে, অক্সি অ্যাসিটিলিন টেম্পারেচার 3000 ডিগ্রি সেলসিয়াস, এটা ধাতু ঝালাই কাজে লাগে। এছাড়াও 1122 টেট্রা মোনো ইথেন, 1122 টেট্রাক্লোরোইথেন মানে CCl2 যেটাকে বলা হচ্ছে ওয়েস্ট্রল। এটা হচ্ছে একটা অদাহ্য দ্রাবক, এটা হচ্ছে ওয়েস্ট্রল। ওয়েস্ট্রন 1122 টেট্রাক্লোরোইথেন মানে কেমন হচ্ছে CCl2 CHCl2 সিঙ্গেল বন্ড CHCl ছিল, অ্যাসিটিলিন ছিল, দুটো আগে ইথিলিনের মতনই বিক্রিয়া হবে। তো এটাকে ওয়েস্ট্রন বলা হচ্ছে। এছাড়া ওয়েস্ট্রোসল প্রস্তুত করতে, এছাড়াও এটা একটা লিখে দিচ্ছি, আমাদের জায়গা এখানে নেই। ওয়েস্ট্রোসল প্রস্তুত করতে ওয়েস্ট্রোসল CCl2 ডবল বন্ড CHCl, এইগুলো এই যে দুটো লিখলাম ওয়েস্ট্রন আর ওয়েস্ট্রোসল, এগুলো হচ্ছে অদাহ্য দ্রাবক। বিভিন্ন ফ্যাট, তৈল জাতীয়, চর্বি জাতীয় পদার্থ দ্রাবক হিসাবে এগুলো ব্যবহার করা। অদাহ্য দ্রাবক এগুলো কি করে, তেল, ফ্যাট, চর্বি জাতীয় পদার্থের চর্বি দ্রাবক। ওয়েস্ট্রল আর ওয়েস্ট্রোসল আর হচ্ছে ওয়েস্ট্রন। মানে ওয়েস্ট্রনটা কোনটা, 1122 টেট্রাক্লোরোমিথেন,
ইথেন হচ্ছে ইথেন, এই দুটো প্রস্তুত করতে আমাদের এর ব্যবহার করা হয়। এরপর চলে যাব আমাদের অ্যাসিটিলিনের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন একই রকম ভাবে আমাদের যেমন কন্ডিশন ছিল নিকেল অনুঘটকের উপস্থিতিতে, দেখো প্রথম এই দুবার করে দুটো বিক্রিয়া হবে। প্রথমে একটা বন্ধন ভাঙবে, হাইড্রোজেন নিকেল চূর্ণ, ইনিশিয়াল টেম্পারেচার 160 দিয়ে পাবো CH2 একটা বন্ধন ভেঙে গেল, দুটো হাইড্রোজেন ঢুকে গেল আগেরটার মতো। তাহলে হলো অ্যাসিটিলিন থেকে বা ইথাইন থেকে হলো ইথিন। আমি আইপ্যাক নেম লিখছি, তোমরা জানো। সেটাকে যদি আমরা 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হাইড্রোজেন এবং নিকেল চূর্ণ নিয়ে উত্তপ্ত করি, তাহলে সেটা থেকে আবার ইথেন তৈরি হবে। ওকে, সেখান থেকে আমরা পেয়ে গেলাম ইথেনের বিক্রিয়াটা খুব দেয়, মনে রাখতে হবে। প্রথমটা টেম্পারেচার 160, তারপরটা হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই বিক্রিয়াটা আমরা এইভাবে করতে পারি। প্রধানত নিকেল এছাড়া প্ল্যাটিনাম প্যালাডিয়ামের উপস্থিতিতেও করা যেতে পারে। তো প্ল্যাটিনাম প্যালাডিয়াম নিলে সেক্ষেত্রে সাধারণ উষ্ণতাতে ঘটবে আগরটার মতনই, এখানে কিছু বলার নেই। এরপর চলে যাই আমাদের জুট বিক্রিয়া। জুট বিক্রিয়া আবার সেই একই, অসম্পৃক্ততা প্রমাণ, জুট করে বিক্রিয়া হবে। তাহলে কি ছিল, ব্রোমিন জল কে লাল বর্ণের ব্রোমিন জলকে লাল বর্ণের ব্রোমিন জলকে ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে দ্রবীভূত করে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে প্রথমে একটা বন্ধন ভাঙবে, ভেঙে দুটো ব্রোমিন ঢুকবে, তারপরে একটা দুটো ভেঙে মোট চারটে। তাহলে কেমন হবে জিনিসটা, CH সিঙ্গেল বন্ড CH, এর একটা ভেঙে দুটো হাত, উপরের একটা ভেঙে আরো দুটো হাত, মাঝখানে একটা থাকলো, সম্পৃক্ত হয়ে গেল। এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন। তাহলে 1122 টেট্রাব্রোমো ইথেন বা অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড। এটা বর্ণহীন হয়ে যাবে লাল বর্ণের। তাহলে 1122 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়। এবং এই বিক্রিয়ার সাহায্যে লাল বর্ণের ব্রোমিন জল বর্ণহীন হয়ে পড়ে এবং এই বিক্রিয়া প্রমাণ করে, কি করে প্রমাণ, এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্রোমিনের বিক্রিয়া। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব, অনেক কিছু বলে ফেলেছি। তো তোমরা এই অবধি ভালো করে দেখে নাও, আগের ভিডিওগুলো তোমরা সবাই ভালো করে দেখছো, কিছু বলার নেই, আশা করি ভালো লাগছে। আবার বলি, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে জানাবে, প্রত্যেকে জানাবে কেমন লাগছে ভিডিওটা, সেটা জানাবে। কোনো সমস্যা হলে সেটাও জানাবে। ঠিক আছে, তো জৈব রসায়ন আমরা প্রায় আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। আশা করি নেক্সট দিন আমরা শেষ করতে পারবো। এখন আমাদের কিছু বাকি আছে, এখনো কিছু আমি আইপ্যাক নেম করাবো, সেটা লাস্টের দিকে হয়তো করাবো। তো যেগুলো একটু ভালো বা নতুনত্ব কিছু, সেগুলো শিখবো। তো যাই হোক, আমরা আজকের দিনের আলোচনা শেষ করছি। তোমরা সবাই
ভিডিওটা ভালো করে দেখে লিখে নেবে এবং ভালো করে বাড়িতে পড়বে, কারণ মাধ্যমিক কিন্তু আর বেশি দিন নেই। সিলেবাস কেমন হবে কেউ জানে না, এখনো কিছু সে নিয়ে ডিক্লেয়ার হয়নি। তো যতদিন না হচ্ছে আমরা ভালো করে পড়ি। আর মাধ্যমিকে যদি কোনো চ্যাপ্টার বাদ দিই উচ্চ মাধ্যমিকে গিয়ে সমস্যা হয়। যারা সায়েন্স নিয়ে পড়ার আগ্রহী বা ইচ্ছে প্রকাশ করছো, ভাবছো সায়েন্স নিয়ে পড়বো, এগোবো সায়েন্স নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই বিপদের ব্যাপার যদি কোনো চ্যাপ্টার বাদ দিয়ে চলে যায়। তো জৈব রসায়ন ঠিক তেমন 11-এ গিয়ে আবার পড়বে, এগুলো আবার পড়বে, তো সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, করে রাখতে হবে। তো ভালো ভালো যারা স্টুডেন্ট তারা কিন্তু আগে থেকেই একটু একটু করে এগিয়ে থাকে, তো এগিয়ে থাকে এবং এগিয়ে রাখে নিজেকে, তার জন্য তারা ভালো জায়গায় যেতে পারে। তো তোমাদেরও সেটা চেষ্টা করা দরকার, ঠিক আছে? তো আজকে এই বলে শেষ করছি, আবার পরের দিন নতুন টপিক নিয়ে জৈব রসায়নের পরবর্তী অবশিষ্ট অংশ নিয়ে ফিরে আসবো। আজকে আর ভালো লাগছে না, গরম লাগছে খুবই। তো যাই হোক, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, আজকে বলে শেষ করো।